নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হিয়ারিং এ ঢুকতে দিচ্ছে না কমিশন, বিএলওদের বড় নির্দেশ মমতার। যারা রাজ্যের বাইরে আছেন তাদেরও ভার্চুয়াল শুনানি চাই, ফের কমিশনের দ্বারস্থ তৃণমূল। অভিযোগ ধরে ধরে করা জবাব দিদির, ভাইপো খোঁচার পাল্টা হাতিয়ার হলেন পুত্র জয়। তৃণমূলের মন্ত্রীদের জেলে যাওয়ায় দুর্নীতি প্রমাণ, 15 এপ্রিলের পরে বিজেপি সরকার গড়ার দাবি অমিত শাহের। ঘরে বসে এআই দিয়ে নাম কাটছে কমিশন, বিজেপিকে নিশানা মমতার। বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান, প্রয়াত খালেদা জিয়া, শোকবার্তা প্রধানমন্ত্রী মোদীর। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম বিলি থেকে বিএলওদের সঙ্গে ছিলেন রাজনৈতিক দলগুলির বিএলওরা, কিন্তু হিয়ারিং এর সময় তাদের থাকতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কমিশনে স্পষ্ট করে দিয়েছে, কোনো পরিস্থিতিতেই বিএলওরা শুনানিতে থাকতে পারবেন না। কমিশনের এই কঠোর অবস্থানের পর দলের বিএলএদের বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হিয়ারিং এর জন্য ঢুকতে না দিলে কি করবেন বিএলওরা? মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ায় তৃণমূলের সভা থেকে তা জানিয়ে দিলেন তিনি। এদিন বড়জোড়ার সভা থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই বিএলএদের মাঠ না ছাড়ার বার্তা দেন তিনি। তৃণমূল সুপ্রিমো বলেন, হিয়ারিং এর অফিসের বাইরে ক্যাম্প করে বসে থাকুন, মানুষকে সাহায্য করুন। একই সঙ্গে তার বার্তা, এখন কোনো পিকনিক নয়, কোনো উৎসব নয়, এখন শুধু গণতন্ত্রের উৎসব। শনিবার থেকে এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। হিয়ারিং এ থাকতে দেওয়া হচ্ছে না বিএলএদের। এই নিয়ে অভিষেক সরব হওয়ার পর তৃণমূলের প্রতিনিধি দল সিইও দফতরে গিয়ে জানতে চেয়েছিল, কেন হিয়ারিং এ থাকতে দেওয়া হচ্ছে না বিএলএদের। এ নিয়ে লিখিত নির্দেশ দেওয়ার দাবি জানায় রাজ্যের শাসক দল। এমনকি গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে হিয়ারিং এ বিএলএদের থাকতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার একটি শুনানি কেন্দ্রে নিয়ে শুনানি বন্ধ করে দেন। তারপরেই কমিশন শুনানি কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ডিজিপি ও পুলিশ সুপারদের কড়া নির্দেশ দেয়। কমিশন জানিয়ে দেয়, শুনানির সময় কোনোভাবেই বিএলএরা সেখানে থাকতে পারবেন না। এই আবহে দিন দলের বিএলএদের মাঠ না ছাড়ার বার্তা দিলেন। শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্পে থাকতে বললেন, যাতে কোনো ন্যায্য ভোটারের নাম বাদ না পড়ে তা নিশ্চিত করতে বললেন বিএলএদের। ফের একবার কমিশনের দ্বারস্থ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবারও তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল গিয়েছিলেন নির্বাচন কমিশনের অফিসে। আজ কি নিয়ে বৈঠক হলো, কি বার্তাই বা তারা দিলেন এক নজরে। আমরা যে দাবিগুলো নিয়ে সিইওর কাছে এসেছিলাম সেগুলো পূরণ না হলে আবার আসবো। ওরা বলেছেন 85 বছর বয়সীদের শুনানিতে আসতে হবে না, তবে কেন কবি জয় গোস্বামীকে আসতে হবে, এর উত্তর দিতে হবে। ওরাও এটাও নোটিশ করেছিলেন, যারা অসুস্থ তাদের আসতে হবে না। আমরাও বলেছি, যারা অসুস্থ তারা যেতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 জনের প্রতিনিধি দল আগামীকাল দিল্লিতে প্রশ্ন তুলবে। যারা পড়াশোনার জন্য বাইরে আছে তাদের ভার্চুয়ালি শুনানি হোক। মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে অনেকেই বাইরে পড়তে গিয়েছেন, এই দাবিটা আমরাই জানাই। কর্মসূত্রে যারা বাইরে, যারা পরিযায়ী শ্রমিক, তাদের ভার্চুয়ালি শুনানি হোক। 50 বছর ধরে এখানে আছে তাদেরও এনকোয়ারি করে ভোটার লিস্টে নাম তোলা হোক। কেন তারা বাদ যাবেন, তাদের জন্য স্পেশাল কিছু চিন্তা ভাবনা করা হোক। আমাদের কথা শুনেছেন, সিদ্ধান্ত কি হবে জানি না। কমিশনের প্রচারে খামতি নিশ্চয়ই আছে, না হলে এরকম হয়রানির শিকার হতে হবে কেন? আমরা গতকাল বলেছি বিএলএ 2 রাখার কথা, মানুষের কথা জানিয়ে গেলাম। মান্যতা পেলে বাংলার মানুষ উপকৃত হবে। দূরত্ব 180 কিলোমিটার, ব্যবধান 30 মিনিটের। মঙ্গলবার এই দূরত্ব এবং এই সময়ের ব্যবধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ এবং পাল্টা আক্রমণ দেখল রাজ্য রাজনীতি, যা থেকে স্পষ্ট যে বছরের শেষে দুই পক্ষ নতুন বছরে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন। সল্টলেকের বিজেপি দফতরে সাংবাদিক বৈঠক করে 5টি বিষয়ে মমতার সরকারকে তুলোধনা করেছিলেন শাহ। তার সাংবাদিক বৈঠক শেষ হবার 30 মিনিট পরে বাঁকুড়ার বড়জোড়ার সভামঞ্চ থেকে অভিযোগ ধরে ধরে শাহকে পাল্টা জবাব দিয়েছেন মমতা। সেই সঙ্গে হুঁশিয়ারির সুরে এও বলে রেখেছেন যে তৃণমূল সৌজন্যে রাজনীতি করে বলে শাহ তার কলকাতার হোটেলের বাইরে বার হতে পেরেছেন, নইলে এক পাও এগোতে পারতেন না। মমতার বক্তব্য, শাহকে তাল কুটিরে বসে থাকতে হতো। প্রসঙ্গত এবার কলকাতা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিউ টাউনের ইকো পার্কের লাগোয়া ওই হোটেলেই উঠেছেন। তৃণমূলের সরব উন্মোচনে শাহ অনুপ্রবেশ, জমি দুর্নীতির দায়ে নেতা মন্ত্রীদের জেলে যাওয়া তোষণ এবং বিধানসভা নির্বাচনে আসন জেতা নিয়ে মন্তব্য করেছিলেন। তার সভা থেকে মমতা ধরে ধরে সেই বিষয়গুলি করার জবাব দিয়েছেন। সেই সঙ্গে পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপি তথা শাহের বিরুদ্ধে।
পশ্চিম বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে তা শুধু বাংলার বিষয় নয়, পুরো দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন। এমন মজবুত সরকার এখানে আনুন যারা এখানে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেবে। অনুপ্রবেশ কি খালি এই রাজ্যের বিষয়? কাশ্মীরে অনুপ্রবেশ হয় না? তাহলে পেহেলগাঁওয়ের ঘটনা কি আপনারা ঘটিয়েছেন? দিল্লির ঘটনা, লালকেল্লার সামনে বিস্ফোরণ কি আপনারা করিয়েছেন? সাকেত যখন আরটিআই করেছিল তখন জানার অধিকার আইনে প্রশ্ন করে তথ্য পরিসংখ্যান পেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। তখন দেশের সরকার জানিয়েছিল 140 কোটি আধার কার্ড বিতরণ করা হয়েছে, যার মধ্যে 11,000 অনুপ্রবেশকারী। সংখ্যাটা এতটাই নগণ্য। দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে আগেও সরব হয়েছে বিজেপি, কিন্তু কলকাতায় মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের নাম ধরে ধরে জেল যাত্রার উদাহরণ দিলেন তা এক প্রকার বিরল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। স্পষ্ট ভাষায় বলে দিলেন রাজ্য সরকার গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে, সেই জন্য তো তৃণমূলের নেতারা জেল খেটেছেন। তবে শাহকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। ভয়ে, দুর্নীতি আর কুশাসন এই ত্রিভুজ দিয়েই রাজ্য সরকারকে ঘিরে ধরতে চেয়েছেন শাহ। তাঁর কথায় মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবন কৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্যরা জেল খেটেছেন। রোজভ্যালি, মনরেগা, পিএম আবাস, এসএসসি মিলিয়ে যত দুর্নীতি হয়েছে গুনতে বসলে রাত পেরিয়ে যাবে। এরপরে দুর্নীতি হয়নি এটা বলার আর কোনো জায়গা নেই। এই দুর্নীতি দেখতে দেখতে পশ্চিমবঙ্গের মানুষ যে তিতিবিরক্ত তাতে কোনো সন্দেহ নেই স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন 15 এপ্রিলের পর বিজেপি সরকার আসছে, কিভাবে সেটা সম্ভব তা ভোট শতকরা হিসেব দিয়ে বুঝিয়ে দিলেন শাহ। তাঁর কথায় 2014 সালে 17% ভোট পেয়েছিল বিজেপি, মাত্র 2টা আসন জিতেছিল। 2016 সালে তো 10% নেমে যায়। এরপরে 2019 সালে 41% ভোট পেয়ে 18টি লোকসভা আসনে জিতি আমরা। 2021 বিধানসভা ভোটে 38% ভোট পাই, 77টি আসনে জিতি। 2024 আমরা 39% ভোট পাই। এই ধারাবাহিকতাই বলে দিচ্ছে ভোট বাড়ছে। 2026 বিজেপি সরকার আসছে। মহিলাদের সুরক্ষা দ্বিতীয় রাজ্য সরকার ব্যর্থ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মেয়েদের রাত 7টার পরে বেরোতে নিষেধ করে দিলেন। আমরা কি মোগল যুগে আছি? মেয়েরা যখন খুশি যেমন খুশি বেরোবে, আপনি বারণ করার কে? দুর্নীতি আর তোষণের কারণে বাংলার মানুষ বিতশ্রদ্ধ বলেও দাবি করেন তিনি। শাহের কথায় 2026 পালাবদল হচ্ছেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকে নানা প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এবার এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ দিয়ে মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া থেকে কমিশন অফ বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ঘরে বসে এআই দিয়ে নাম কাটা হচ্ছে, কমিশনকে দিয়ে বিজেপি এসব করাচ্ছে বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। ন্যায্য ভোটারের নাম বাদ দিলে দিল্লি ও বাংলায় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন। নতুন প্রজন্মের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে এদিন বড়জোড়া সভা থেকে মমতা বলেন, আমার কাছে খবর রয়েছে, আমি খবরটা চেক করছি, আপনারাও করুন। ইয়ং জেনারেশন যারা নতুন ভোটার হচ্ছেন তারা অনলাইনে 6 নম্বর ফর্ম ফিল আপ করছেন, কিন্তু জেনে রাখুন সেগুলোকে বস্তাবন্দি করে ফেলে রাখা হচ্ছে, তোলা হচ্ছে না। বলা হচ্ছে এর সঙ্গে 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। মনে রাখুন, নতুন ভোটাররা টার্গেট করেছে বয়স্ক ভোটার এবং নব প্রজন্মকে, টার্গেট করেছে আদিবাসীদের, টার্গেট করেছে তপশিলীদের, টার্গেট করেছে হিন্দু থেকে মুসলিম সবাইকে। নবশূদ্র, মতুয়া, রাজবংশীদের নাম বাদ দিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি এসব করছে, সরব হন মমতা। নাম না করে নিশানা করেন মুখ্য নির্বাচন কমিশনারকে। তৃণমূল সুপ্রিমো বলেন, আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি, নকল ভ্যানিশ কুমার, ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গিয়েছে। বিজেপি চিরকাল থাকবে না, সেদিন মনে রাখবেন নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি। একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না, আর যদি দেন আন্দোলনে দিল্লি হবে, আন্দোলন বাংলাতেও হবে। মমতাকে জবাব দিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, জনতা তাকে গদি থেকে সরাবেন এটা তিনি বুঝে গিয়েছেন, তাই ভুলভাল বকছেন। উনি ভোটার তৈরি করে রেখেছেন, আগামী দিনে টিকে থাকতে পারবেন না সেটা নিশ্চিত জেনে গিয়েছেন। জালিয়াতি ফাঁস হয়ে যাচ্ছে বলে এভাবে অসাংবিধানিক আক্রমণ করছেন। এআই দিয়ে হোক, যেভাবে হোক, যে নামগুলো বাদ যাবে তারা যদি ভারতীয় না হন তাহলে কেন থাকবে তা জানতে চাইছে সাধারণ মানুষ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ ও নিউমোনিয়ায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। 80 বছর বয়সী প্রভাবশালী নেত্রীর প্রয়াণে দেশের রাজনীতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আগামী সাধারণ নির্বাচনে তাকে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা হচ্ছিল। খালেদা জিয়া 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 এই দুই মেয়াদে পূর্ণকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1991 সালে গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে উত্তরণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
3 দশক ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে থাকা দুই নারী নেত্রীর একজন ছিলেন তিনি, অন্যজন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শাসনামলে ভারত বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু বৈরী অবস্থান চোখে পড়ে। তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট অধিকার দিতে অস্বীকার করেছিলেন, যার পেছনে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার যুক্তি ছিল। তিনি 1972 সালে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি নবরায়নের বিরোধিতা করেন এবং ফারাক্কা বাঁধ নিয়ে ভারতের বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখেন। একই সময়ে তার সরকার চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে। 2002 সালে প্রতিরক্ষা চুক্তির পর চীন বাংলাদেশের সামরিক সরঞ্জামের প্রধান সরবরাহকারীতে পরিণত হয়। ভারতের অভিযোগ, সেই সময় বাংলাদেশে ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে 2006 সালে ভারত সফরে এসে তিনি বাণিজ্য চুক্তি ও মাদক পাচার বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে একটি বাস্তববাদী ভূমিকা দেখিয়েছিলেন।